রাত একটা সই সই করেছে। সারা বাড়ি ফাঁকা। এক এক করে সকল মেহমান বিদায় নিয়েছে। মেহমান বিদায়ের সাথে সাথে খানবাড়ির সকলে নিদ্রায় শায়িত হলেন। শুধু দোতলা কর্নারের রুমটার ডিম লাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে অন্ধকারের রুম। শুধু জানালার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টে হলদে আলোয় মেঝেতে একটা সারু রেখে এঁকে দিয়েছে। মাথার উপরে ফ্যানটা মৃদু শব্দে ঘুরছে, তার সাথে তাল মিলিয়ে দিগন্তের ভারী নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। একটু পর পর দাঁত খটমট করে নিজের উগ্র রাগটাকে চেপে রাখার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জারুলের লাতানো কোমরটা চেপে দেওয়ালের সাথে ঠেলে ধরে, সাথে হাতের কবজিটা ধরে তাতে দাঁত খিসে বলে, তুই কি ভাবেছিস তোকে আমি এখন আবদার করব? হা, তুই হলি নর্তমান কাঠ। কক্ষনো না, তোকে নর্তমানই মানায়। দিগন্তরের শক্তপোক্ত খসখসে হাতে ধরে রাখা কবজিটা চামড়ার জলে পুড়ে যাচ্ছে। জারুল নাক মুখ খিসে রাখলেও দিগন্তরের কথায় কুচকালো না, মুখটা শিথিল করে নামিয়ে ফেলল। দিগন্তরের রক্তিম চোখের দিকে তাকিয়ে একটু গা জ্বালানো হাসি দিয়ে বলে, আমি নর্তমান কীট হলে আপনি নর্তমান। জীবন খসে বেরিয়ে পড়া কথাটাতেই তরিং বেগে চলে গেল দিগন্ত। কোমরে হাঁটার সঙ্গে সঙ্গে গালে উঠে এসেছে। গাল দুইটা চেপে ধরে মাথাটা দেওয়ালের পিঠে লাগিয়ে রাগে হিসিয়ে দাঁত পিষে বলে, তুই একটা চরিত্রহীন নারী। তোর চরিত্রের সাথে আমার চরিত্র পাল্লা দিচ্ছিস। তোরা সারা অঙ্গে কলঙ্ক আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। তোকে ছোঁয়াতে তো আমার গায়েও লেগে পড়তে তোর কলঙ্ক। গালে চাপা হাত দুটো সরিয়ে দেওয়াল আপ্রাণ চেষ্টা করেছে জারুল। কয়েক সেকেন্ড চেষ্টা করে সফল হয়েছে। দিগন্ত নিজের হাত সরিয়ে এনেছে। জারুল সারা পেয়ে একটু একটা শ্বাস ফেলে ফের বলে, যে পুরুষের আত্মসম্মান নয় তার আবার কলঙ্কর ভয় কিসের? জারুল এক একটা গা জ্বালানো কথায় বরং ভর্তেতে ওঠে দিগন্ত। এইবারের আগে গজ করে জারুলকে এক হাতে চেপে ধরে গলার নিচে মুখ ডুবিয়ে জোরে সরে কামড় বসিয়ে দিগন্ত। জারুল দুই হাতে ঠেলিয়ে সরানোর চেষ্টা করেছে, কিন্তু দিগন্ত সে কামড় চেপে রেখেছে। পাক্কা 40 সেকেন্ড পর ছেড়ে দেয়। কামড়ের জায়গা থেকে গড়াগড়ি রক্তের পড়তেন। দিগন্ত একটু বাঁকা হেসে বলে, নিয়ে নর্তমানের মতো কাজ করেই ফেললাম। তোর এত তেজ কতদিন ধরে রাখতে পারিস আমি দেখব। একটু নাড়িয়ে থেকে পুনরায় বল, তোকে কে বিয়ে করেছে তার সাথে আমি দেখা করতে চাই। আমি তোর জামাইয়ের সাথে। শুনলাম তোর একটা 6 বছরের মেয়ে আছে। বাই এনি চান্স মেয়েটা কি আমার? গোল গোল চোখে তাকালো জারুল। এতক্ষণে ঠান্ডা হৃদয়ে উথাল পাথাল ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তার মেয়ের কথা জানানোর কি করে? মেয়েটাকে যদি কিছু করে বসে, না না, মেয়েটা তার প্রাণ। এই মেয়েটার জন্য সে সমাজে মানুষের এত কটূক্তি কথা শুনলেও বেঁচে আছে। মেয়েটার কিছু হলে সেও বাঁচবে না। জারুল বাঁকা ঢোক গিলে মনটাকে শক্ত করে মনে কিছু সাহস যোগে অস্পষ্ট স্বরে বলে, মা মিষ্টু খান আমার দিবা স্বপ্ন দেখেছে। জারুল অতিরিক্ত টেনশনের কথা সব এলোমেলো করে ফেলে, কি থেকে কি বলে দিয়েছে নিজেও জানে না। সে আর চোখে একবার তাকিয়ে দিগন্তের হাতে ফাঁক দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। গভীর রাতে দুজন নরানারী এই গোপন কথোপকথনের সব শুনেছে দিনা বেগম। এতক্ষণ যাবৎ দরজায় আড়াল থেকে দাঁড়িয়ে ছেলে আর বাড়ির কাজের মেয়ের সাথে কথা শোনাছে, কিন্তু তার কানে যে কথাটা বাড়ি খাচ্ছে সেটা হলো দিগন্তর বলা কথাটা, বাই এনি চান্স মেয়েটা কি আমার? দিনা আনমনেই বলে ওঠে, কোনোভাবে কাজের মেয়েটার সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক নেই তো? সে বাচ্চাটা আমার ছেলেটার নয় তো? নিজের কথা ভেবে নিজেই গেল জর্জরিত। গায়ে জড়ানো পাতলা সুটি কাপড়ে আঁচল দ্বারা নিজের ঘামার্ত চেহারাটা মুছে নিজের কক্ষে পা রাখে। সকাল 8টায় তাড়াঘড়ি করে খানমহল থেকে বেরিয়ে যায় জারুল। দিনা পিছু ফিরে ডাকলেও যাওয়ার পথে বলতে থাকে, খালামা আমার মেয়ের ব্যথা পাইছে, খেলতে গিয়ে কপাল কেটে গেছে, আমি পরে এসে কাজগুলো করে দেব, আপনি রেখে দেন। তার বর হওয়ার ঠিক আধা ঘন্টা পর বের হয় দিগন্ত। দিগন্ত আজ প্রথম অফিসে যাবে, সেই সুবাদে একটু আগেই বেরিয়ে পড়েছে সে। তাদের দুজনেই আগা পিছু বের হতে দেখে এক রহস্যময় হাসি দিয়ে সোফার পায়ের উপর পা তুলে বসে জিসান। হাতে রাখা আমের জুসে চুমুক দিচ্ছে আর হেসে অনামিকা চকচক করা স্বর্ণের আংটিটা তাকাচ্ছে জিসা। তার পাশে পান চিবোতে বসে জহুরা। 75 বছরের সাদা ফকফকা শরীরে চামড়াগুলো কুঁচকে গেলেও মনের দিক থেকে এখনও তিনি তার তাজা যুবতী। ফর্সা ঠোঁটে দুইটা লাল টকটকে আয়ু আছে। সেই ঠোঁট চেপে নাতিকে কিছু একটা ইশারায় করতেই অপর পাশ থেকে জিসা আশ্বাস দেয়। চোখ দুই বন্ধ করে বোঝা ঠিকঠাক আছে বলিতে চিকচিক করে জীর্ণ সে। ঝাড়ু হুড়মুড়িয়ে প্রবেশ করে বস্তির পাশে।
যারও বস্তির পাশে বাসা নিয়ে মা আর মেয়েকে নিয়ে থাকে। বস্তির এই রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। দিয়া এই রাস্তা দিয়ে যাচ্ছিল, দূর থেকে কেউ দৌড়ে এসে দিয়ার উপর পড়তে দিয়া পড়ে যায়। তৎক্ষণই তার মাথাটা গিয়ে লাগে রাস্তার পড়ে থাকা ইটের উপর। যারু বাচ্চাদের কথাগুলো শুনে ডুকরে ওঠে। মেয়ে চিকন চাকন ছোট দেহটা কোলে নিয়ে রিকশায় ওঠে। অনেক রক্তক্ষরণ হয়েছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। মামা একটু তাড়াতাড়ি যান। রিকশা মামাকে কথাটা বলেই মেয়ের মুখটা চেপে ধরে বুকে। মিনিট দশেকের মধ্যে চালান আসতে হাসপাতালে। রিকশা থেকে নামতে সামনে দাঁড়ায় জিসা। ঠোঁটের কোণে লেগে আছে একটা বিশ্রী হাসি। ঝাড়ু কটমটিয়ে তার দিকে এক পলক তাকিয়ে সাইড কেটে হাসপাতালের ভেতর চলে যায়। ঝাড়ু বিভাগে নিয়ে এসে শুয়ে দেয়। নার্সকে কিছু টাকা দিয়ে আবারও বাহির আসে। জিসার মুখোমুখি দাঁড়ায়। জিসা ঠোঁটের কোণে লেগে আছে হাসি। ঝাড়ু সেই দিকে দাঁত চেপে তাকায়। জিসা একটু জেকে বলে, কেমন লাগলো? না, পা দিয়েছি। আমার রাস্তার আসলে অ্যান্টিবায়োটিক দেব। কথাটা শেষ করার সাথে সাথে শরীরে সমস্ত শক্তি দিয়ে গালে চর বসায় জারুল। কাজ করা শক্ত হাতে চর পড়তেই তৎক্ষণিক 5 আঙুলের ছাপ বসে যায় ফর্সা গালে। জিসা ক্ষুধার্ত বাঘের ন্যায় ধারালো চাউনি দেয়। হাতটা আপনা আপনি বলে চলে যায়। জ্বর পুড়ে যাচ্ছে গলাটা। ঝাড়ু তার লাল মুখের দিকে তাকাতে দাঁতে দাঁত চেপে বলে, তুই তো রক্ষিতা নিজের গোপন ভিডিও ছবি দিয়ে ছেলেদের প্রত্যুত্ত করার চেষ্টা করি। জিসা আগুনের ন্যায় তাকায় জারুসের দিকে। জারুস তার চওড়া স্টাইল দেখে হুঙ্কার ছাড়ে, কার বাচ্চা জন্ম দিয়েছি আমি? বাঘের বাচ্চা। সে যদি বিন্দু পরিমাণে টের পায় তোকে ছিঁড়ে খাবে। তোর মনে ডর ভয় নেই? জিসা এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জারোয়ার দাঁড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। জিসা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। জারুল পুনরায় মেয়ের কাছে আসলে সামনে পড়ে দিগন্ত। ডক্টর মাহিন দিগন্তর খুব কাছের বন্ধু, তার সাথে দেখা করতে আসছে মূলত। জারুলকে এখানে দেখে একটু অবাকও হলো দিগন্ত। জারুল ঘাবড়ে যায়। মেয়েটাকে দেখলে দিগন্তর হাজারো প্রশ্ন করবে। জি স্যার এত বড় একটা কাজ করেছে, পরবর্তী যে এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে তার কোনো ভরসা পাচ্ছে না জারুল। এত বড় বড় কথা বলে আসলো, যদি সেই কথার আগে কোনো কিছু করে। হাজারো চিন্তা ধারার মাথায় কিলবিল করেছে জারুল। দিগন্তের কপাল থাকা জারুলের ভাবন্তার মুখের দিকে নির্বাক তাকিয়ে ডাক্তারের পাশে চেহারায় বসে। জারুলের হতবাক দেখে বলে, জারুল কাঁপা কাঁপা পায়ে ডাক্তারের কাছে বসে, আপনার মেয়ে হৃদরোগে আছে। আগেও একবার বলেছি, আপনি মেয়ের চিকিৎসা নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তার হাত আজ এত রক্তপাত হয়েছে। এভাবে চলতে থাকলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। গম্ভীর মুখে কথা বলে থামলো ডক্টর মাহিন। ডাক্তারের কথায় শুনে চোখের পানি ছেড়ে দেয় জারুল। সে আর কি বা করতে পারে? মাহিন এর কথা শুনে তৎক্ষণিৎ প্রশ্ন ছুড়ে দেয় দিগন্ত, মেয়েটা কি জন্মগত হৃদরোগ? মেয়েটার বাবাও সেই রোগে আক্রান্ত ছিল। দিগন্ত অগ্নি চোখে তাকায় জারুলের দিকে। দিগন্ত রক্তিম চোখের দিকে ভয়ে শোকে ঢোক গেলে জারুল, মেয়েটা কি আমার রোগের আক্রান্তর সাথে ম্যাচ কীভাবে? জারুল স্পষ্ট স্বরে বলে, কিছু বলতে গিয়েও থেমে যায়। ভরা হাসপাতালে দিগন্তর গালে শরীরে সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে জারুল। হাসপাতালের নিবদ্ধ শরীর মুহূর্তের জন্য সমগ্র করিডর স্তব্ধ, নিম্নিত হলো। চিকিৎসা নার্স, এমনকি অপেক্ষমান রোগী সার্জনাল বিস্ময়িত বিস্তৃত দৃষ্টিতে তাকিয়ে রইল সেই অপ্রত্যাশিত দৃষ্টির দিকে। জারুলের বক্ষ তখন দ্রুত ওঠানামা করছে। ক্রোধে, অভিমানে, অপমান আর বহু বছরের দহন তার সমগ্র সত্তাকে প্রজ্বলিত করে তুলেছে। তার চোখ দুটি রক্তিম অথচ অশ্রুসজল। মনে হচ্ছিল বছরের পর বছর ধরে হৃদয়ে অতল গহনে সন্ধি সমস্ত ক্ষোভ আজ এক মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। অন্যদিকে দিগন্ত সম্পূর্ণ কিংবদন্তিমূলক হয়ে নিজের গালে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি বিস্ময়ন, অপমান এবং এক অজ্ঞান প্রশ্ন ছাড়া। সে বুঝতে পারছিল না ঠিক কোন অপরাধের জন্য এই আকমিত আঘাত তার প্রাপ্য হলো। জারুল কাঁপতে থাকা ঠোঁটে ধীরে ধীরে নেড়ে উঠল। যে মেয়েটার পরিচয় জানতে এত ব্যাকুল হয়ে উঠেছেন, যে শিশুদের বাবাকে নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছেন, সেই মানুষটা তুমি। দিগন্ত, তুমি তার বাবা? কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন সময় তার গতি হারিয়ে ফেলল। দিগন্ত দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো ছোট্ট মেয়েটির মুখে। এতক্ষণ সে দৃশ্যটিকে কেবল কাকতালীয় ভেবেছিল, এখন সেটি নির্মল সত্য হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি তার কার্বন কপি। তার মুখে সমস্ত রক্তিম আবার নিমিষে স্নান হয়ে গেল। বুকের ভেতর যেন এক অদৃশ্য ভূমিকম্পন শুরু হলো। জীবনের সবচেয়ে অবিশ্বাস্য সত্যটি তাকে মুহূর্তের মধ্যে নিষ্পদ ও নির্বাক করে দিল। এদিকে জারুল ও হৃদয়ের বয়ে চলেছে আরেক ঝড়। বহু বছর আগে এই মানুষটি তাকে ভুল বুঝেছিল, তাকে একাকিত্ব, অতল
গয়না নিক্ষেপ করেছিল। সেই থেকে প্রতি রাত্রি প্রতিটি অস্ত্র, প্রতিটি সংগ্রাম তাকে একাই বহন করতে হয়েছে। মাতৃত্বের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সে দিনে পার করেছে, রাত পার করেছে, কিন্তু কোনোদিনও তার সন্তানের কাছে বাবার অনুপস্থিতির শূন্যতা পূরণ করতে পারেনি। আর সেই মানুষটি তার সন্তানের পরিচয় জানতে চাইছে। কি নির্মল পরিহাস, কি নিষ্ঠুর নিয়তি! জারুলের চোখে বেয়ে অস্ত্রধারা গড়িয়ে পড়ে, কিন্তু সেই অস্ত্রের মধ্যেও ছিল তীব্র কোপের দীপ্ত। তার কণ্ঠ ভারী হয়ে উঠল, আল্লাহ, দোহাই লাগে, এইবার আমাদের পিছু ছাড়ো। তুমি তোমার পরিবার আমাকে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছো, এখন আমার মেয়েটাকে কেড়ে নিও না, আমাদের ভালো করে বাঁচতে দাও। কথাগুলো যেন প্রতিটি শব্দের দিগন্ত হৃদয় তীক্ষ্ণ শালকাল ন্যায় বিদ্ধ হতে লাগলো। এক পায়ে এগিয়ে গিয়ে কিন্তু তার পদক্ষেপে ছিল দ্বিধা, অনুশোচনা এবং অসহনীয় মানসিক বিপর্যয়। তার সামনে দাঁড়িয়ে আছে তারই রক্তের উত্তরাধিকারী, অথচ শিশু তাকে চেনে না, তাকে বাবা বলে ডাকে না, এমনকি তার অস্বস্তি সম্পর্কেও অবগত নয়। এর চেয়েও নির্মল শান্তি আর কী হতে পারে? হাসপাতালে সেই শীতল কক্ষে তো তখনই দুটি মানুষের অনুভূতি সংঘর্ষ চলছিল। একজনের বহু বছরের জমা বাঁধা অভিমান, আর একজনের আকম্পিত উপস্থিত নিঃশ্বাস বিপর্জন। দিগন্ত এবার আশেপাশে ভাবে লক্ষ্য করে সবাইকে চলে যেতে ইশারা করে। ধীরে পায়ে মেয়েটার দিকে এগিয়ে যায়, কাঁপা কাঁপা ঠোঁটে শব্দ করে চুমু খায়। দিয়া ডগায় ডগায় চোখে অচেনা ব্যক্তিকে দেখে ঘাবড়ে মায়ের দিকে তাকায়। চোখে মুখে ভেসে ওঠে ভয়ের ছাপ। দিগন্ত মেয়েকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে তার অংশ, সরি মা, সরি, আমি ছোট্ট দিয়ার উল্টো কান্না জোরে দেয়। হকচকিয়ে ওঠে জারুল আর দিগন্ত। জারুল তাড়াহুড়া করে এগিয়ে যায়, কিন্তু দিগন্ত বহু থেকে আলাদা করতে পারে না। সে আস্তে করে মেয়েটাকে পরখ করে, কোমর গলায় বলে, কোথায় ব্যথা পেয়েছো? দিয়ে ফোঁস করে কান্না কান্না ভাব নিয়ে বলে, না। দিগন্ত মুখটা কাঁদো কাঁদো করে ফেললো। তোমার মা আমাকে মারে। এত বড় লোককে এভাবে পানি ছাড়া কান্না করতে থেকে হতবাক হয় দিয়া। পাশ থেকে জারুল অসহযোগ শব্দ করে, খানিকটা লজ্জাও পায়। দিগন্ত ফর্সা গাল লাল হয়ে আছে, 5 আঙুলের ছাপ স্পষ্ট। দিয়া এবার অচেনা ব্যক্তিকে কান্না করতে দেখে শান্ত স্বরে বলে, আমালেও মালে, তা কাকন করে না। দিগন্ত এইবার মেয়েটাকে কোলে তুলে নেয়। অসুস্থ মেয়েটাকে কোলে তুলে নেওয়ার ঘাবড়ে যায় মা মেয়ে দুজনেই। দিয়া দিগন্তের পুরো মুখ ছোট্ট ছোট্ট হাতে স্পর্শ করে বলে, তুমি কি আমার পাপা? দিগন্ত অবাক, তাকে ছিল কি করে, তাকে কি চিনল কথা না। সে ভেবেই নিয়েছে অনেক কাটকার পোড়াতে হবে মেয়েটার পাপা ডাক শেখানোর জন্য। সে ঘাড় ঘুরিয়ে জারুলের দিকে তাকালো, সে মুখ ফিরিয়ে নেয়। দিগন্ত এইবার একটু হেসে যায়। মেয়েটার এতে কিছু পরও তাকে তার সন্তানের চোখে খারাপ বানায়নি। তার হৃদয় হিমালয়ের পদবেশে মতো ঠান্ডা হয়ে গেল। দিগন্ত মেয়েটাকে কোলে করে নিয়ে জারুল 4 হাত চেপে ধরে হাতটা ধরে, কোথায় যাচ্ছিস? আমার বাড়িতে। জারুল হাত ছাড়তে ছাড়তে বলল, সরি, ওই বাসায় আমি আর কাজ করব না। সারণ দিগন্ত ঘাড় ঘুরিয়ে তাকালো জারুলের দিকে, শান্ত চাইছে, গম্ভীর মুখে বলল, দেখো, মেয়ের সামনে অতীতের কিছু বলতে চাচ্ছি না, যা বলছি চুপচাপ করো। জারুল অসুযোগ শব্দ করে বলে, সময় হলে আমার জায়গায় তুমি বুঝে নেবে। হনহনিয়ে বেরিয়ে আসে জারুল। দিগন্ত তার দিকে একবার তাকিয়ে আবারও মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মা আমাকে বকে আয়া। দিয়া ঠোঁটে ফুলিয়ে ফোঁস করতে করতে বলে, আমালেও আয়া। জারুল নাক মুখ কুঁচকে বাপ মেয়ের দিকে তাকায় একবার। এসি করা বিশাল ড্রয়িং রুমের মার্বেল ফ্লোরে খটখট করে হেঁটে বেড়াচ্ছে 75 বছরের জাহুরা খান। পাশে দাঁড়িয়ে আছে জিসা। চোখে মুখে রয়েছে কান্নার ছাপ, গালে রয়েছে 5 আঙুলের ছাপ। জাহুরার পরনে দামি জামদানি, গায়ে সোনা গয়না, কিন্তু চোখে মুখে রাজ্যের অস্বস্তিতা। তাই মাথা চেপে বসিয়েছে মোটা আইস প্যাক। দামি ফ্রিজের বরফ গালে গালে পানি হয়ে কপাল জমছে। মাথায় রাগগুলো টনটন করেছে টেনশনে। অস্থিরতা ঘরে এক কোণ থেকে আরেক কোণে পায়চারি করছে। পায়ের নিচে দামি কার্পেট, হাতে হীরের আংটি, কিন্তু শান্তি নেই এক ফোঁটা। আইস প্যাকে ঠান্ডা আর টেনশনে গরমে শরীর ঘামে ভিজে যাচ্ছে। মুখে বিড়বিড় করে কি যেন বলছে। নানুমণি দিগন্তের সব কিছু বলার আগে আমাদের রাস্তা থেকে এই ভিখারিকে বাচ্চাকে সরাতে হবে। দেখো, আমাকে আজও চর মেরে কি করেছে। জাহুরা পাইকারি থামিয়ে বাঁকা হাসলো, মুখ বেঁকিয়ে বললেও লাভ নেই। ওই মেয়েকে ধরতে পারবে না। কোটি কোটি টাকার সম্পদ তার হাতছাড়া হবে। 1 টাকাও আমি তাকে দেব না। আশা করি দিগন্ত এতে বোকামি করবে না। জিসা একটু এগিয়ে আসলো, ন্যাকামি করে বলে, আমাকে যে চর মারলো, তুমি কিছু করবে না নানুমণি? করবো তো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তার পাখা আমি কেটে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সাই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রিয় জারুল চলবে।